ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে সকাল থেকেই কাকরাইল অবস্থান বিক্ষোভ সমর্থকদের। রিটের আদেশ দুপুরে। 9 মাসে রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী। যান চলাচল বিঘ্নের তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। আমাকে হাজার হাজার মানুষের ভোগাইবেন, লাখ লাখ মানুষের ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরো বেড়ে যাবে। এবার কোরবানির আগে মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা কম। ছোট বড় সব ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় ভেঙে গেছে সিন্ডিকেট। এবং কোরবানির জন্য পশু প্রস্তুত করতে ব্যস্ততা বেড়েছে খামারিদের। ভারতীয় গরু চালান ঠেকাতে বাড়তি নজরদারি প্রশাসনের। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানোর প্রতিবাদে টানা 8ম দিনের মতো চলছে তার সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি। এ নিয়ে আরও তথ্য জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিউল আহমেদ। সিউল, কাকরাইলে ইশরাক সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন, আর রাজধানীর অন্য কোনো স্থানে অবস্থান বা বিক্ষোভ হচ্ছে কিনা জানাবেন। আসলে অন্য কোনো যে জায়গায় আসলে এখনো বিক্ষোভ কর্মসূচি শুরু হয়নি, তবে আমরা সকাল থেকে দেখতে পেরেছি কালকে সারা রাত থেকে আসলে সকাল পর্যন্ত এখানে যে ইশরাক সমর্থক যারা আসেন তারা কিন্তু ছিল। তবে বৃষ্টি পড়ার কারণে কিন্তু তাদের যে একত্রে বসার যে জায়গা বসেছিলেন সেখান থেকে আসলে তারা কিছুটা সরে এসেছে এবং যেই রাস্তাঘাট আসলে যেখানে বন্ধ ছিল সেটিও কিন্তু খুলে গেছে। আসলে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে অ্যাম্বুলেন্স সহ পুলিশের যে গাড়ি কিংবা সেনাবাহিনীর গাড়িগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিয়েছে এবং সেই গাড়িগুলো কিন্তু তাদেরকে যেতে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 8ম দিনের মতো এই আন্দোলন চলছে এবং 8ম দিনের মতো আন্দোলনে সমর্থকরা আস্তে আস্তে যোগ দিতে শুরু করেছে। তবে এই প্রথম 7 দিন কিন্তু আন্দোলন হচ্ছিল রাজধানীর নগর ভবনের সামনে। তবে গতকাল আমরা দেখলাম যে তারা আন্দোলনটাকে নিয়ে এসেছেন এই কাকরাইল মোড়ে এবং মৎস্য ভবন মোড়ে, হেয়ার রোড সহ অন্যান্য জায়গায়। তাদের একটা বড় কারণ ছিল যে আসলে গতকাল যেহেতু রায় হওয়ার কথা ছিল, সেই রায় কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং আজকেও কিন্তু সেই রায় হওয়ার কথা আছে এমনটা কিন্তু আমরা জেনেছি। এবং আজকে কখন এই 12টার পরে হয়তো রায় হবে, তারা বলছেন যে এই রায় নিয়েই আসলে তারা ঘরে ফিরতে চায়। এখানে কথা হচ্ছিল, আমার এখানকার যারা নেতাকর্মী আছে তারা বলছেন যে গতকাল ইশরাক হোসেন যেহেতু তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং এখানে এসেছেন, তাদেরকে কিন্তু বলেছেন যে 2জন উপদেষ্টার পদত্যাগ তারা চাচ্ছেন। তারাও আসলে প্রথম দিন থেকে আন্দোলনে বলছিলেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের আন্দোলনের পদত্যাগ তারা চান। আজকে থেকে কিন্তু তারাও তাদের নেতা ইশরাক হোসেনের সাথে সুর মিলিয়ে বলছেন 2জন উপদেষ্টার পদত্যাগ তারা চাচ্ছেন। একজন তথ্য উপদেষ্টা, আরেকজন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং তারা বলছেন যে এই রায় যদি তাদের পক্ষে আজকে না আসে, কারণ তারা বলছেন যে এটি যেহেতু নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ হয়েছে এবং রায় তাদের পক্ষে, কিন্তু আজকে যদি রায় তাদের পক্ষে না আসে আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে তারা বলছেন। এবং একই সাথে যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে, নগর ভবনের যে সেবা কার্যক্রম সেগুলো কিন্তু সবই বর্তমানে বন্ধ রয়েছে। নাফি, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানোর দাবিতে সমর্থকদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত ছিলেন সিউল আহমেদ। এর আগে রাতভর কাকরাইল অবস্থান করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। অভিযোগ করেন লুটপাট আর দুর্নীতির সুযোগ কমে যাবে বলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ গ্রহণে গড়িমসি করছে সরকার। বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদনে। মধ্যরাতে স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বুধবার দুপুর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে তার সমর্থকদের এই অবস্থান। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব
বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ক্ষমতা কক্ষিগত করতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ তাদের। মেয়র ইশরাককে শপথ দিতে হবে, শপথ পড়াইতে হবে এবং মেয়র হিসেবে তাকে বসাইতে হবে। নিজেদের মতো করে ক্ষমতাকে নিজেদের করে রাখতে চাই। যদি মেয়র ইশরাক সিটি কর্পোরেশনে বসে যায়, তারা যে টেন্ডারবাজি ঠিকাদারি করতেছে এই জিনিসগুলা পারবে না, যে কারণে ইশরাককে বসতে দিতে চায় না। বিভিন্ন রকমের তালবাহানা এবং আইনের ফাঁকফোকর দিয়ে তারা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানকে ব্যাহত করছে। হুঁশিয়ারি দেন, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। যে আমাদের ইশরাক ভাই যে পর্যন্ত মেয়র না হবে সেই পর্যন্ত আমাদের এই কর্মসূচি পালিত হবে। যদি শপথ বাক্য না করানো পাঠ করানো হয়, আগামী দিন থেকে আমাদের আন্দোলন সমস্ত ঢাকা শহরে এটা চলবে। পরে বুধবার সন্ধ্যায় আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ইশরাক হোসেন। বলেন, এটি শুধু এক ব্যক্তির আন্দোলন না, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের টেস্ট কেস এই আন্দোলন। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ইশরাক হোসেন আরো বলেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য কয়েকজন উপদেষ্টা ষড়যন্ত্র করছেন। সেই সাথে তথ্য উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে, ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে 31 দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে, সেটার মধ্যে যুক্ত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের আগে গত এক সপ্তাহ এই দাবিতে বিক্ষোভ অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাকের রায়ের বৈধতা ও শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দুপুরে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা বাতিলের আপিলের শুনানি শুরু হচ্ছে আজ। এসব নিয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, ইশরাক ইস্যুতে রিটের আদেশের আগে আর কোনো শুনানি হবে কিনা জানাবেন। নাফি, বিএনপি নেতা ইশরাক 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের কারচুপি, অনিয়ম এবং নানান ধরনের ভোটের যে বৈধতা সেটি নিয়ে তিনি একটি মামলা করেছিলেন সে বছরের 30শে মার্চ। সেই মামলাটি দীর্ঘদিন শুনানি চলছিল নির্বাচনী ট্রাইব্যুনালে, সেই মামলা ছিল। পরবর্তীতে 5 আগস্টে, গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি এই মামলাটি আবার শুনানির জন্য আদালতে নিয়ে আসেন, ট্রাইব্যুনালে নিয়ে আসেন। কিন্তু তিনি সেখানে কিছু পরিবর্তন এনেছেন। তিনি মামলার যেই ধরন ছিল তার অভিযোগ সেটি পরিবর্তন করে তিনি নিজে মেয়র হওয়ার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে শুরুতে যে মামলা করেছিলেন সেই মামলার সাক্ষীর তালিকা তিনি বদলে ফেলেছেন এবং তার স্বাক্ষর যে জাল সেটিও অভিযোগ করা হয়েছে। এই অভিযোগগুলো নিয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে 13 মে। সেই রিটের উপর 2 দফা শুনানি হয়েছে। আজকে আদেশের জন্য হাইকোর্ট দিন ঠিক করে রেখেছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে 2 দিন শুনানি হয়েছে। শুনানি শেষে আজকের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকালকে আদেশের জন্য দিন ধার্য করা ছিল, কিন্তু গতকালকে বিএনপির যে আইনজীবী যারা রয়েছেন ইশরাকের পক্ষে তারা শুনানি করেছেন, দীর্ঘ সময় রাষ্ট্রপক্ষ শুনানি করেছেন এবং যিনি রিট করেছেন সেই রিটকারীর পক্ষে আইনজীবী শুনানি করেছেন। আজকে যদি নতুন করে আইনজীবীদের কোনো ধরনের শুনানির না থাকে, অর্থাৎ তাদের কোনো আইনি যুক্তিতর্ক না থাকে, তাহলে আদেশ দিবেন হাইকোর্ট। এইভাবেই কালকে এটি শেষ করা হয়েছে। যদি কোনো পক্ষ তাদের কোনো নতুন করে কোনো আইনি যুক্তি তুলে ধরতে চান সেটি আদালত শুনবেন, সেক্ষেত্রে বাড়তি আরও শুনানি হতে পারে। তবে আজকে ইশরাকের যে মেয়র পদের বৈধতা এবং তাকে শপথ না পড়ানোর বিষয় যে রিটটি করা হয়েছে সেই রিটের বিষয়ে একটি আদেশ আসতে পারে বলে আমরা ধারণা করছি, কারণ 2 কার্যদিবসে শুনানি হয়েছে। এটি গতকালকে আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু 3 পক্ষের শুনানির কারণে এটি আজকে আদেশের জন্য
রাখা হয়েছে। এখানে মূল বক্তব্য হচ্ছে ইশরাকের পক্ষের আইনজীবীরা বলছেন যে নির্বাচনী ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা যায় না এবং যিনি রিট করেছেন তার আইনগত ভিত্তি নেই রিট করার এবং তিনি এই রিট করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। এটি হচ্ছে ইশরাকের আইনজীবীদের মূল আইনি যুক্তি। আর একই সঙ্গে যিনি রিট করেছেন তিনি মনে করেন যে এটি জালিয়াতি করে রায় নিয়েছেন ইশরাক এবং এই রায়টি ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ দিয়েছে, অর্থাৎ নির্বাচনী যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের আদেশটি সঠিক হয়নি। এই বিষয়গুলো নিয়েই মূলত রিটের শুনানি এবং এই বিষয়ে কি আদেশ আসে সে বিষয়ে আমরা জানার অপেক্ষা করছি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, তার যে 3 বছরের সাজা হয়েছিল দুর্নীতির মামলায়, সেই সাজা বাতিল চেয়ে তিনি যে আপিল করেছেন সেই আপিলটি শুনানি হবে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে। সেটি আজকে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। নাফি। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। মেগাসিটি ঢাকা যেন পরিণত হচ্ছে আন্দোলনের শহরে, যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি আদায়ের লম্বা তালিকা নিয়ে। ফলে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীবাসীর। বিশেষজ্ঞদের মত, আইনের শান্তিপূর্ণ প্রয়োগ ঘটাতে না পারলে আন্দোলনের নামে জনভোগান্তি রাষ্ট্রের অকল্যাণ বয়ে আনবে। পাশাপাশি আন্দোলন কর্মসূচির জন্য নির্ধারিত স্থানগুলো উন্মুক্ত করা বা আরও প্রসারিত করে দিলে ভোগান্তি কমার আশা। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। মেগাসিটি ঢাকা, প্রায় 2 কোটি মানুষের এই শহরে ভোগান্তির শেষ নেই। তবে পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দেখছে নগরবাসী, যে কারণে জনদুর্ভোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর ভাগ্যে। ছোট বড় যে কোনো ইস্যুতে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অবাধে চলে অবরোধ, সমাবেশ কিংবা ঘেরাওয়ের মতো কর্মসূচি। প্রতিনিয়ত কর্মসূচির জন্য ব্যস্ততম এই নগর জুড়ে সৃষ্টি হচ্ছে অচলাবস্থা। আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের কৌশল হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশাজীবী সংগঠন। যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি দেওয়ার লম্বা তালিকা নিয়ে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দাবি আদায়ের আন্দোলনে যেন ক্লান্ত ঢাকার রাজপথ। বিভিন্ন সূত্র মতে গেল 9 মাসে বিভিন্ন দাবিতে আন্দোলন হয়েছে অন্তত 500-রও বেশি। সময় মতো কর্মস্থলে পৌঁছানো ও অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া কিংবা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। কেউ কেউ বলছেন কতিপয় গোষ্ঠীর স্বার্থে ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীকে। ফলে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। আপনারা 10 জনের স্বার্থ লইয়া আমাকে হাজার হাজার মানুষে ভোগাইবেন, লাখ লাখ মানুষে ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার আমি একটা মহিলা মানুষ, দেখা গেছে বেশি জার্নি করতে পারি না, গরমে জ্যামে অস্থির হয়ে যায়। গাড়ি চালাতে দেয় না, বেতন পাই না, টিম মারতে পারতেছি না। সমস্যা তো ভাই আমাকে বিশাল সমস্যা। এক্সাম আছে, স্টুডেন্টরা আছে, তখন এই রাস্তার মধ্যে যদি আন্দোলন নিয়ে আসে তখন তারা হয়রানির শিকার হইতেছে, লেট হইতেছে। ডিএমপির পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা নির্দিষ্ট করে দফায় দফায় বিজ্ঞপ্তি দিয়েও থামানো যাচ্ছে না আন্দোলনকারী। ফলে এসব আন্দোলন সামলাতে নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে ট্রাফিক পুলিশদের। ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, আন্দোলনের কারণে মোটরযান আইন প্রয়োগ সহ অন্যান্য কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেলে ওই কাজেই সারাদিন ব্যস্ত থাকতে হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। আন্দোলন অবরোধ রাত্র পর্যন্ত চলে এবং আমাদেরকে অতিরিক্ত ডিউটি করতে হয়, অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়। সেক্ষেত্রে আমাদের মোটরযান আইন বলবৎ করার জন্য যে প্রশিক্ষণগুলো সেগুলো আমরা দিতে পারি না। এই ট্রাফিক জ্যাম কমানোর কাজেই আমরা ব্যস্ত থাকি। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল খান বলেন, আন্দোলনের জন্য বিভিন্ন জায়গা রয়েছে, প্রয়োজনে সেগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাষ্ট্র এই ক্ষেত্রে আইনের শান্তিপূর্ণ প্রয়োগ করতে না পারলে ভবিষ্যতে তা আরও বাড়বে এবং রাষ্ট্র একটি অকার্যকর হিসেবে পরিণত হবে। আন্দোলন যদি কেউ করতে চায় তার জন্য তো সুনির্দিষ্ট জায়গা আছে এবং সেই জায়গাগুলো আরও কীভাবে বাড়ানো যায় রাষ্ট্রের কাছে সেই আমরা আলোচনাটা করতে পারি। এটা যদি আমরা এখনই না থামাতে পারি, রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে এবং রাষ্ট্র আরও অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হবে। দিন দিন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ।
বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৈরি হবে জনরোষ, যেটি কখনোই রাষ্ট্রের সার্বিক কল্যাণ বয়ে আনবে না। ওমর ফারুক, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, ফলে বন্দরেও বাড়ছে পণ্যের স্তূপ। এদিকে হিলি স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদ ও হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। প্রথমে যেতে চাই চট্টগ্রামে। জিয়াদ, এই কর্মসূচি কতদিন চলতে পারে এবং এর ফলে রাজস্ব আদায়ে কতটা ব্যাহত হচ্ছে জানাবেন। তানভীর, এনবিআরের যে সংগঠনটি কর্মসূচি দিয়েছে তারা ২৬ মে থেকে লাগাতার কর্মসূচির কথা বলছে। তার আগ পর্যন্ত ২৫ মে পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কর্মবিরতি অবস্থান কর্মসূচি, সে ধরনের কর্মসূচিগুলো শুল্ক, ভ্যাট এবং আয়কর স্টেশনে দিয়েছে। এর বাইরে ২৬ তারিখ থেকে তারা লাগাতার কর্মসূচিতে যাবেন, সে ধরনের কর্মসূচি তারা গতকালই ঘোষণা করেছেন। তো চট্টগ্রাম বন্দর কিন্তু দেশের প্রধান সমুদ্র বন্দর এবং দেশে অর্থনীতির চাকা ঘুরে। মূলত চট্টগ্রাম বন্দর যদি সচল থাকে তাহলে অর্থনীতির চাকা ঘুরে, সে কথাটি বলা হয়। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২% এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। এই চট্টগ্রাম বন্দরে আসা পণ্য যদি কোনো আমদানিকারক খালাস করতে চান, তার আগের যে শুল্কায়ন, অর্থাৎ সরকারকে যে শুল্ক জমা দেওয়া, সেই কার্যক্রমটি মূলত কাস্টম হাউসে, চট্টগ্রাম কাস্টম হাউসে হয়ে থাকে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম কাস্টম হাউস এককভাবে দেশের রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস এবং প্রতিদিন অন্তত ২০০ কোটি টাকা গড়ে রাজস্ব আদায় হয় এই চট্টগ্রাম কাস্টম হাউসে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ১৪ই মে থেকে যে কর্মসূচি চলছে এখন পর্যন্ত ৭ দিনে প্রায় ১৫০০ কোটি টাকার রাজস্ব আদায় ব্যাহত হয়েছে এবং পণ্য খালাস যে কার্যক্রম সেখানে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এবং চট্টগ্রাম বন্দরে আমরা আজকের তথ্য যদি দেখি তাহলে প্রায় ৪৩,০০০ টিইউসের মতো কন্টেইনার জমা পড়ে আছে খালাসের অপেক্ষায় এবং ৪০,০০০ টিইউসের বেশি যদি জমা পড়ে তাহলে বলা হয় যে বন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেটি কিছুটা ব্যাঘাত ঘটে অপারেশনাল কার্যক্রমের। প্রায় ৩,০০০ টিইউস বেশি আছে। তবে তথ্য যেটি বলছে যে চট্টগ্রাম বন্দরে গতকাল প্রায় ৪,৩০০ টিইউসের মতো কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে। নিয়মিত এই ধরনের কন্টেইনারই আসলে খালাস হয় ৩৫০০ থেকে ৪,০০০ টিইউস পর্যন্ত। এখানে যারা সিএনএফ এজেন্ট আছেন তারা বলছিলেন যে মূলত এই ফাঁকে ফাঁকে তারা কিছু কাজ করতে পারছেন। অফিসাররা বা কর্মচারী যারা আছেন তারা যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুল্ক স্টেশন, সেহেতু তারা কিছুক্ষণ সময়ের জন্য কাজ করেন এবং তবে এই সময়ে যে পরিমাণ প্রাণচাঞ্চল্য থাকার কথা সেটি নেই। ফাঁকে ফাঁকে তারা কাজ করেন, যেহেতু আমরা দেখছি যে বন্দর থেকে অন্তত ৪,০০০ মতো কন্টেইনার খালাস হয়েছে গতকাল। সেই তথ্যটি আসলে দিচ্ছে যে মাঝে মধ্যে এখানে কিন্তু কাজ হচ্ছে। নাফি, এবার চট্টগ্রাম থেকে যেতে চাই হিলি স্থলবন্দরে। সেখানে আছেন সোহেল রানা। জানাবেন যে কর্মবিরতির কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে কতটা ক্ষতি হচ্ছে, এ নিয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি? নাফি, আমদানি রপ্তানি বাণিজ্যে একটা বিরূপ প্রভাব পড়েছে এই আন্দোলনের কারণে। বিশেষ করে যেটি ব্যবসায়ীরা বলছেন যে হয়তো সামনে কোরবানি ঈদ এবং কোরবানি ঈদকে কেন্দ্র করে বন্দর দিয়ে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে জিরা, আদা এবং অন্যান্য যে মশলা পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো তারা আমদানি করছেন। এসব আন্দোলনের কারণে কিন্তু তাদের এই পণ্যগুলো খালাসে একটা ব্যাঘাত ঘটছে এবং তাদের লোকসান গুনতে হচ্ছে বলে তারা বলছেন। যেহেতু কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন, আজকে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এই সময়ে কিন্তু তারা আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের শুল্কায়ন এবং পরীক্ষণ যেগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো টোটালি বন্ধ রেখেছেন। ফলে ব্যবসায়ীরা আমদানি করলেও সেই পণ্যটি বন্ধ থেকে খালাস করতে পারবে না এবং বাজারজাত যেটি সেটিও কিন্তু করতে পারবে না। এতে করে দুই ধরনের লোকসান ব্যবসায়ীকে পোহাতে হবে। সেটি হচ্ছে বন্দরে আমদানি করবার পর বন্দর কর্তৃপক্ষকে একটি বাড়তি চার্জ দিতে হবে, পাশাপাশি এই যে পণ্যটি সেটি সঠিক সময়ে বাজার ধরতে না পারলে সেখানে একটা বড় ধরনের লোকসান তাদেরকে গুনতে হবে। আর বিশেষ করে আদা
যেহেতু একটি পচনশীল পণ্য, আদা যদি আমদানি হয় সেক্ষেত্রে এই আমদানিকৃত পণ্যটি যদি খালাস করতে না পারে তারা একটা লোকসানের মুখে পড়তে পারে, পচনশীল যেহেতু পণ্য। এবং জিরার ক্ষেত্রে জিরা যেহেতু চাহিদা রয়েছে, জিরার ব্যাপক একটা আমদানি হচ্ছে, এটি বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে থাকে সরকারকে। সেই জায়গাতে যদি এই ধরনের আন্দোলন চলমান থাকে সেক্ষেত্রে ব্যবসায়ীরা বড় ধরনের একটা লোকসানে পড়বে। যেহেতু 5টার পরে তারা শুল্কায়ন করার কথা রয়েছে, তবে 5টার পর তারা যদি অফিস ত্যাগ করে থাকেন সেক্ষেত্রে সেই পণ্যগুলো শুল্কায়ন এবং পরীক্ষণ কোনোটাই হবে না এবং পণ্য খালাসের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব পড়বে। এবং আমি কাস্টমসের যে কর্মচারী রয়েছেন এখানে হিলি কাস্টমসে, আমি সেখানে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে মূলত কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ হিসেবে তারা আজকে এখানে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যতক্ষণ না পর্যন্ত এর কোনো সুরাহা আসছে এটি কেন্দ্রের সাথে একযোগে পালন করবেন। এবং তারা বলছেন বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের একটি স্মারকলিপি দেবার কথা রয়েছে, সেখান থেকে যদি কোনো ভালো ফলাফল আসে তারপরে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে। তো নাফি, এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউস এবং হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় ভোগ্যপণ্যের বাজারে ভেঙে গেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, যার সুফল মিলেছে দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে। কোরবানির আগে গেল বছরগুলোতে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন মশলার দাম বাড়লেও এবারের চিত্র ভিন্ন। ব্যবসায়ীরা বলছেন সবার আমদানির সুযোগ পাওয়া, আন্তর্জাতিক বাজারে পড়তি দাম ও পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে স্বস্তি ফিরেছে, যার সুফল পাবেন ভোক্তারা। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। দেশে আদার চাহিদা বছরে প্রায় 3 লাখ টন, উৎপাদন হয় অর্ধেকেরও কম, ফলে প্রায় 55 থেকে 60% আদা আমদানি করতে হয়। এর মধ্যে ভারত আর চায়না থেকে বেশি আদা আসে বাংলাদেশে। আদা সবচেয়ে বেশি বিক্রি হয় কোরবানির ঈদের মৌসুমে। এবারও খাতুনগঞ্জে প্রতিটি আড়তেই মশলা জাতীয় এই পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আর বছর ঘুরতেই পাল্টে গেছে চিত্রও। গেল বছর কোরবানির ঈদের সময় চায়না আদা 250 থেকে 260 টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 115 টাকায়, আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র 70 টাকায়। আন্তর্জাতিক বাজার সাথে অনেক ডিফারেন্স আমাদের বাজার। আন্তর্জাতিক বাজার আপনার এই আদা হচ্ছে 140 টাকা পত্তা পাই, 40 থেকে 135 টাকা, আমরা বেচছি 115 টাকা। কোরবান উপলক্ষে মাল বেশি করে ফেলছে, সে কারণে যে লোকসান দিতে হচ্ছে, বাজার কম। মানে লাগবে যে আপনার এই 50 টন, চলে আসছে 100 টন, এটা ওভার হয়ে গেছে না, সে কারণে কম বেশি হচ্ছে, কাঁচামাল তার রাখা যাবে না। বছরে রসুনের চাহিদা প্রায় 6 লাখ টন। 1 বছরের ব্যবধানে এই পণ্যেও মিলছে অনেকটা স্বস্তি। গেল বছর কোরবানির মৌসুমে 200 টাকায় বিক্রি হওয়া চায়না রসুন এখন কিনতে পারছেন 115 টাকায়। আন্তর্জাতিক বাজারে রসুনের দাম পড়তির দিকে হওয়ায় বেকায়দায় আমদানিকারকরা। গত বছরের সাথে তুলনা করলে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দামও। গেল বছর যেখানে পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা, এখন সেটি 42 থেকে 55 টাকা। আর চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজেই এবার চাহিদা মিটবে বলছেন ব্যবসায়ীরা। আর 10 দিন পরে বেচা বিক্রির সময় থাকবে না, ওটা ওরা গরু এবং অন্যান্য আইটেম নিয়ে চলবে। এখান থেকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে মোকামে নিয়ে যাবে, এই সময় নিয়ে যাবে। তো এখন যখন হচ্ছে না, সামনে আর আশা করা যায় না, সামনে আরও মাল আসবে, অতিরিক্ত যারা ইনপুট করছে সব মাল আসবে। খাতুনগঞ্জের বাজারে অন্যান্য মশলাতেও কমেছে দাম। ভারতীয় মরিচে কেজি প্রতি 50 থেকে 60 টাকা, দেশি মরিচ কেজিতে প্রায় 50 টাকা কমেছে, হলুদ কমেছে কেজিতে 30 টাকা। আড়তদাররা বলছেন সিন্ডিকেট ভেঙে এখন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন, ফলে পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমেছে। মশলার ক্ষেত্রে এই বছর মোটামুটি বাজার খুবই নিচের দিকে। যেমন ধরেন মরিচ যেগুলো আমরা বেচতাম 300-র উপরে, এই মরিচগুলো এখন 230 টাকা। আগে যেরকম ছিল যে কিছু সীমিত কিছু মানুষের যারা আমদানিকারকরা একটা সিন্ডিকেটের মতো একজন কিছু ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এখন যে চাইছে সবাই আমদানি করতে পারতেছে, সে কারণে একটা ওপেন একটা বাজার হয়ে গেছে, সে কারণে একটু বাজারটা একটু কমে আসছে বলে মনে হচ্ছে। খাতুনগঞ্জে দৈনিক স্বাভাবিক গড় লেনদেন হয় প্রায় 1,500 কোটি টাকা। উৎসবের মৌসুমে এ লেনদেন ছাড়িয়ে যায় দৈনিক 2,000 কোটি টাকার বেশি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
এদিকে ঈদের আগে কিশোরগঞ্জের বাজারে বেড়েছে মশলার দাম। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদনে দেখছিলাম দেশের বৃহৎ পাইকারি বাজারে মশলার দাম কম হলেও খুচরায় কেন এর প্রভাব পড়ছে না, বিক্রেতারা কি বলছেন? নাফি, বিক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে যে আসলে ঈদের পূর্ব মুহূর্তে কিন্তু মশলা জাতীয় পণ্যগুলোর বেশ চাহিদা থাকে এবং চাহিদার তুলনায় আমদানি কিছুটা কম। এই কারণে কিন্তু আসলে খুচরা পর্যায়ে দামটা কিছুটা বেড়েছে এবং গত যে সপ্তাহে যে দাম ছিল আমরা দেখেছি যে পণ্য ভেদে বিভিন্ন মশলাপাতির দাম কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। আমি যদি একটু দামের কথা বলি প্রথমে, যে এলাচি 100 টাকা বেড়ে কিন্তু এখন 4600 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দারুচিনি বিক্রি হচ্ছে 20 টাকা বেড়ে 540 টাকায়, জিরা বিক্রি হচ্ছে 30 টাকা বেড়ে 650 টাকা। এছাড়াও সয়াবিন তেলের দামটাও কিন্তু কিছুটা বেড়েছে, 14 টাকা আমরা দেখেছি যে লিটারে বেড়েছে, যেটি বোতলজাত রয়েছে, এবং 5 টাকা বেড়েছে কিন্তু খোলা সয়াবিন তেলটি। এছাড়াও কিন্তু পেঁয়াজ, রসুন সেগুলোতেও কিন্তু 5 টাকা করে আমরা দেখেছি যে দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। এছাড়াও যদি বলি যে হলুদ 20 টাকা দাম বেড়েছে, এখন 340 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায়। এছাড়াও ধনিয়া কিন্তু 5 টাকা বেড়েছে, মরিচের দামও কিন্তু বেড়েছে 5 থেকে 60 টাকা পর্যন্ত। এখানকার যে খুচরা বাজারগুলো রয়েছে সেই খুচরা বাজারগুলোতে কিন্তু যে এই যে দামের যে আসলে বাড়তি রয়েছে, সেই কারণে কিন্তু আসলে ক্রেতা সাধারণ কিন্তু কিছুটা ক্ষুব্ধ। তারা যে বিষয়টি বলছে যে ঈদের আগ মুহূর্তে এসে আসলে এখানে অনেক সময় অনেক জায়গায় সিন্ডিকেট কাজ করে, তাদের কারণে কিন্তু আসলে যেই পণ্যগুলোর চাহিদা থাকে সেই পণ্যগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয়। তবে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে তারা যদি আমদানি ভালোভাবে পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের যে দামের যে বাড়তির অভিযোগটা রয়েছে সেটি কিন্তু থাকবে না, তারা কিন্তু দামটাকে কমিয়ে আনতে পারবে। তাদের ভাষ্য অনুযায়ী যে আমদানি কম থাকায় কিন্তু আসলে এটির দাম বেড়েছে। তবে এখনও ঈদের খানিকটা সময় বাকি রয়েছে, সেই যদি এই দামটা কমে যায় সেক্ষেত্রে ক্রেতাদের জন্য কিন্তু সেটা অনেকটাই সুবিধা হবে। এই ছিল আমার কাছে নাফি কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। কিশোরগঞ্জের মশলার বাজারের খবর জানাচ্ছিলেন মশিউর কায়েস। ব্রাহ্মণবাড়িয়া ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে 1,35,000-এরও বেশি পশু। কোরবানির পশুর হাটে এবার প্রায় 1,300 কোটি টাকা বেচা কেনার আশা সংশ্লিষ্টদের। তবে অবৈধভাবে ভারতীয় গরু ঠোকা নিয়ে শঙ্কায় খামারিরা। বিস্তারিত আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিলকেন্দুয়াই গ্রামের নবাব এগ্রো ফার্ম ঈদ সামনে রেখে দেশি শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু মহিষ প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। একই চিত্র দেখা যায় জেলার প্রায় সব খামারেই। চলতি বছর জেলায় ছোট বড় মিলে প্রায় 15,000 খামারে পালন করা হচ্ছে দেশি, নেপালি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু ও মহিষ। একই সাথে রয়েছে ছাগল, ভেড়াও। তবে খামারগুলোতে কিছুটা সংকট রয়েছে ছোট গরুর। খামারিরা বলছেন পশুপালনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পশু খাদ্যের দাম ও চিকিৎসা খরচ বিবেচনায় এবার পশুর দামও কিছুটা বেশি থাকবে। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধভাবে ভারতীয় গরু আসা নিয়েও রয়েছে শঙ্কা। এটি রোধ করা গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। নেপালি গির আছে, এরপর দেশি আছে, সার আছে, এগুলোই আমরা ইনশাল্লাহ চাহিদা বেশি। গত বছর আমরা যেগুলো কিনছি বয়স, মানে যে বয়সের কথা বলতেছি, বয়স আমরা কিনছি মনে হয় যে 1,95,000 যে বয়স কিনছি, এবার কিনছি প্রায় আমরা 2.5 লাখ টাকা দিয়ে। যদি ইন্ডিয়া থেকে এবার গরু না আসে, আশা করি কিছুটা লাভবান আমরা হব, একটু দামে বিক্রি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগ বলছে গরু মোটাতাজা করতে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান ব্যবহার না করার জন্য খামারিদের সচেতন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যদিও বর্ডারের অনেক অংশ জুড়ে আছে, তাই আমরাও প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি এবং সেই হিসেবে আমরা খামারিদের আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ এবার আমরা অবৈধভাবে গরু ঢুকবে না। ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে কোরবানির জন্য এবার 1,35,635টি পশু প্রস্তুত করা হয়েছে। এ থেকে প্রায় 1,300 কোটি টাকার পশু কেনাবেচার আশা প্রাণী সম্পদ বিভাগের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে যমুনা নদীর বাম তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষের জীবন। ১.৫ মাসে বিলীন হয়েছে ৬ কিলোমিটার অংশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও। এছাড়া গত ৫ বছরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় ৬ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ সহ বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও মেলেনি সুফল। জুয়েল রানা তথ্য ছবিতে প্রতিবেদন। একের পর এক ভাঙছে নদীর পাড়, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরের মানুষ। ভাঙনের কবলে কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। চরডাকাতিয়া পাড়ের হাজারি গ্রামের ৬০ বছর বয়সী মোহাম্মদ হানিফুদ্দিন যমুনার করাল গ্রাসে কমপক্ষে ১০ বার বসত ভিটে হারিয়েছেন নদীগর্ভে। নদীর সঙ্গে সংগ্রাম করে জীবনের শেষ সময়ে অনেকটাই ক্লান্ত তিনি। একই অবস্থা পাকরুল গ্রামের ফকির আলীরও। ৫৯ বছরে ৩১ বার ভিটে বাড়ি হারিয়ে সবশেষ আশ্রয় নিয়েছিলেন গুচ্ছ গ্রামে। যমুনার অব্যাহত ভাঙনে সেই গুচ্ছ গ্রামও এখন ভাঙনের কবলে। আমার বয়সে কমপক্ষে ১০ বার বাড়ি ভেঙেছি। ভাঙনের ফলে আমার যে জায়গা জমি, অর্থ সম্পত্তি, জমা জমি যা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন চলে ফিরে খাওয়ার মতো প্রসেস নাই। ছোট্ট একটা নৌকা বান্ধিছি, ওই নৌকার উপরে বাল বাচ্চার জীবিকা চলছে। ২ দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ আর মাদারগঞ্জের প্রায় অর্ধশত গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। তবে অসময়ের ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। গেল ১.৫ মাসে বিলীন হয়েছে ৬ কিলোমিটার এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য বাড়িঘর আর ফসলি জমি। এতে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কের দুই পাশে। বাড়ি ঘটেন সেরা পাইতেছে না, মাল সামান অনেকই নদী নিয়ে গেছে, গাছপালা সব নিয়ে গেছে। আমরা নিঃস্ব হারা হয়ে গেছি। দেশের ভিতরে অনেক স্কুল, মাদ্রাসা, অনেক কিছু ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেগুলো সব নদীর আমার চোখের সামনে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে গেছে, এখন একটা ঘর যে উঠাবে এই টাকা পর্যন্ত নাই। বর্তমানে তীব্র ভাঙনের মুখে চরডাকাতিয়া পাড়া হাজারি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আর মাত্র ১০ থেকে ১৫ মিটার ভাঙলেই নদীগর্ভে বিলীন হবে প্রাথমিক বিদ্যালয়টি। ভাঙন আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসেছে শূন্যের কোঠায়। এছাড়া ভাঙনের মুখে চলাচলের রাস্তা, কমিউনিটি ক্লিনিক সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, তীব্র ভাঙনে ১৫ দিন আগে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও। আমাদের বিদ্যালয়টা একবারে নদীর উপরে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টা চলে যাবে। তো সেটাও যদি নদীর গর্ভে বিলীন হয়ে যায় তাহলে তো লেখাপড়ার এই অত্র এলাকায় একদম শূন্য হয়ে যাবে। মাসে প্রায় ৩০ থেকে ৪০টা বাড়ি নদীর গর্ভে চলে গেছে। বাড়িগুলো সব ব্রিজের ওখানে নিয়ে গেছে, মানে রাস্তায় আছে এখন। ভুট্টা, মরিচ, আখ সহকারে ধান, এগুলা যে হারে নদী ভাঙছে তারা প্রায় ২০০ একরের মতো জমি চলে গেছে অলরেডি। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদীর ভাঙন রোধে গেল ৫ বছর ধরে চলছে প্রকল্পের কাজ। ৪৬০ কোটি টাকা ব্যয়ে মাদারগঞ্জের ৬ কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও বকশীগঞ্জ উপজেলায় চলছে ২১ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। তবে ২৩ কিলোমিটার জুড়ে এখনও কোনো প্রকল্প না থাকায় ভাঙন ঠেকাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা ভাঙন কবলিত জায়গাগুলো চিহ্নিত করেছি। এইসব জায়গার আমার যে বরাদ্দ প্রয়োজন, তার জন্য আমি প্রস্তাবনা দিয়েছি জরুরি ভিত্তিতে কাজগুলো গ্রহণের জন্য। এখন অনুমোদন পেলে সেসব জায়গায় জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ গ্রহণ করা হবে। গেল ২ যুগেরও বেশি সময় ধরে ভাঙনের শিকার হয়ে আসছেন জামালপুরের লক্ষাধিক মানুষ। এখন জামালপুর। এবার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ইসরায়েলি দূতাবাসের ২ কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। বুধবার রাতে জাদুঘরের ভেতরে অনুষ্ঠান চলাকালে ইসরায়েলি দূতাবাসের এক নারী ও এক পুরুষ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলে নিহত হন তারা। সে সময় জাদুঘরের ভেতরে ইসরায়েলি দূতাবাসের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমো। দ্রুত অপরাধীকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। এবারের কান চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে উঠে এসেছে গাজা ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। সবশেষ প্রায় ৫,০০০ নিহত ফিলিস্তিনি শিশুর নাম লেখা টি শার্ট
পরে কান চলচ্চিত্রে সাড়া ফেলেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গাজাবাসীর জন্য এগিয়ে আসতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে দিয়েছেন বিশেষ বার্তাও। এতে প্রশংসায় ভাসছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কান চলচ্চিত্র উৎসবে দ্য $6 বিলিয়ন ম্যান শিরোনামের একটি মুভির অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, যেখানে দেখা যায় শার্টের বোতাম খুলতেই বেরিয়ে আসে পরনে থাকা টি শার্ট। যে টি শার্টের সামনের অংশে ছোট ছোট করে লেখা রয়েছে প্রায় 5,000 নিহত ফিলিস্তিনি শিশুর নাম, পেছনে লেখা স্টপ ইসরায়েল। জুলিয়ান অ্যাসাঞ্জের এই টি শার্টে 5 বছরের কম বয়সী 4,986 নিহত ফিলিস্তিনি শিশুর নাম ছাপা রয়েছে, যারা 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার। এই টি শার্টটি পরে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শক্তিশালী এক বার্তাও দেন জুলিয়ান। এ সময় গাজাবাসীর প্রতি মানবতায় বিশ্ববাসীর দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। নিহত ফিলিস্তিনি শিশুদের নাম ছাপা টি শার্টটি পরে কান চলচ্চিত্র উৎসবের অতিথিদের মাঝে যেমন সাড়া ফেলেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিটি পোস্ট করে উইকিলিক্সের প্রতিষ্ঠাতার প্রশংসা করছেন নেটিজেনরা। শুধু জুলিয়ান অ্যাসাঞ্জই নয়, এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথম থেকেই নানাভাবে প্রাধান্য পেয়েছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় নিজ বাড়িতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক ফাতিমা হাসানুর স্মরণে পালন করা হয়েছে শোক, অথচ এই অনুষ্ঠানেই সশরীরে উপস্থিত থাকার কথা ছিল তার। গাজায় তার জীবন নিয়ে দেখানো হয়েছে একটি তথ্যচিত্র, যা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমান অনেকেই। What I want, and I think what many people want, is for this war to stop and for civilian population not to be targeted like this monstrously. এছাড়াও কান উৎসব শুরুর দিনে গাজা ইস্যু তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন হলিউডের আইকন অভিনেতা রবার্ট ডি নিরো। 2023 সালের 7 অক্টোবর গাজায় শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি 53,500 ছাড়িয়েছে, যার বেশিরভাগই শিশু ও নারী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবারে খেলার প্রসঙ্গ। পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছেন পেসার নাহিদ রানা। নিরাপত্তা ইস্যুতে যাচ্ছেন না দুজন কোচিং স্টাফও, যদিও ক্রিকেটারদের সঙ্গে যাবে আলাদা নিরাপত্তা দল। এদিকে 5 ম্যাচের সিরিজ 3 ম্যাচে নেমে আসার কারণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবদিন ফাহিম। আরিফুল ইসলাম সাহেবের প্রতিবেদন। অনিশ্চয়তা আর টানপোড়েন শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। তবে ঘোষিত স্কোয়াডে থাকলেও সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। আরব আমিরাত সিরিজ শেষ করে টিম বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইট ধরলেও নাহিদ রানা ফিরবেন দেশে। এই টাইগার পেসার ছাড়াও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ও ট্রেনার নিক কিলিও যাচ্ছেন না পাকিস্তান। আপত্তি থাকলেও দলের স্বার্থে পাকিস্তানে সিরিজ খেলবেন লেগ স্পিনার রিশাদ। আপত্তি, সংশয় বা নাম প্রত্যাহারের কারণ সাম্প্রতিক পিএসএল অভিজ্ঞতা ও নিরাপত্তাজনিত শঙ্কা। যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। এটা আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে। অবশ্য নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ সতর্ক দুই দেশের ক্রিকেট বোর্ড। টাইগারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পাকিস্তান। এছাড়াও বাংলাদেশ দলের নিরাপত্তা তদারকি করতে আলাদা দলও যাবে জাতীয় দলের সাথে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সবকিছু করবো। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল উইল গো, যারা দলের সাথে থাকবেন আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। 2 ম্যাচ কমে 5 ম্যাচের টি-20 সিরিজ নেমে এসেছে 3 ম্যাচে। সিরিজ শুরু হতে বিলম্ব হওয়ায় ম্যাচ কমার অন্যতম কারণ হলেও প্রভাব রেখেছে পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিও। এখন যেহেতু 25 তারিখের জায়গায় আমরা 28 তারিখে খেলা শুরু করছি, এটা 5টা ম্যাচ খেলা সম্ভব না। অন্যদিকে আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করলেও সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ জয়েন করবে। আরিফুল ইসলাম সাহাব, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে সকাল থেকেই কাকরাইল অবস্থান বিক্ষোভ সমর্থকদের, রিটের আদেশ দুপুরে।
9 মাসে রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী, যান চলাচলে বিঘ্ন, তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। হাজার হাজার মানুষের ভোগাইবেন, লাখ লাখ মানুষের ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে। এবার কোরবানির আগে মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা কম। ছোট বড় সব ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় ভেঙে গেছে সিন্ডিকেট। এবং কোরবানির জন্য পশু প্রস্তুত করতে ব্যস্ততা বেড়েছে খামারিদের। ভারতীয় গরু চালান ঠেকাতে বাড়তি নজরদারি প্রশাসনের। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।